বৈদ্যের গুণ আর রক্তের উষ্ণতা দুটোই এখনো বিদ্যমান। তাই আমি একবার আপনার উল্লেখিত বিপদটি নিজের চোখে প্রত্যক্ষ করতে চাই। ঠাকুরদা কৃতজ্ঞ চিত্তে একটা প্রণাম নিবেদন করে বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মতন একজন সাধক মানুষের সাথে থাকলেও কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে বলে আমার অনুমান। একটা বাচ্চা মেয়ে খুব কষ্ট পাচ্ছে সাধু জীবনে। গঙ্গাতান্ত্রিক আর কোনো কথা না বলে আমাদের সঙ্গে চেপে বসলো গাড়িতে। গাড়ি কুণ্ডু বাড়ির গন্তব্য ধরল। আমরা যখন কুণ্ডু বাড়ির সামনে এসে পৌঁছালাম তখন সূর্যের আলো ম্লান হয়েছে পশ্চিম দিগন্তের দিকে। এই বাড়ির লোকজনের অবস্থা এখন এতটাই বিহ্বল যে আমরা তিনজন যে উঠোন পেরিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি তার শব্দ পর্যন্ত পায়নি কেউ। এদিকে সদর দরজা হাঁ করে খোলা। ঠাকুরদা নিচু গলায় ডাকলো, নির্মল বাবু আছেন? ব্যস্ত পদশব্দ এগিয়ে এলো দরজার দিকে। কুণ্ডু মশাই যে আমাদের ফিরে আসার সমস্ত আশাই ত্যাগ করেছিলেন তা বর্তমানে তার চোখের উজ্জ্বলতা দেখলেই বোঝা যায়। প্রণাম নিবেদন করে বললেন, আমার দৃঢ় বিশ্বাস ছিল আপনারা আসবেন চক্রবর্তী মশাই। এদিকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কাল রাতে আচ্ছা, আপনারা আগে ঘরে আসুন। আসুন সাধু বাবা, আসুন। আমরা ভেতরে ঢুকলাম। প্রধান দরজা পেরিয়েই প্রথমে যে বড় ঘরটি পড়ে সেখানেই বসার জায়গা করা ছিল। কুণ্ডমশাই আমাদের বসিয়ে 1 মিনিটের জন্য ডান দিকের একটা ঘরের থেকে ঘুরে এলেন। বোধহয় আমাদের জন্যই প্রাথমিক কিছু জলযোগের ব্যবস্থা করে এলেন। সম্মুখের একটি চেয়ারে বসে বললেন, আমিও ভাই সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি ঘর বেঁচে দিয়ে অন্যত্র চলে যাবো চক্রবর্তী মশাই। এছাড়া আমাদের কাছে কোনো সম্ভাব্য সমাধান নেই। যেমন সাধু বাবা, আমার বৌমা পদ্ম যে কতদিন দোতলায় তার ঘরে থেকে বাইরে বেরোয়নি তা মনে করতে পারিনি। তবে কাল সদর দরজা দিয়ে ঢুকেই দেখি ওই ছোট টেবিলটার উপরে হাঁটু মুড়ে বসে আছে। তার অপেক্ষারত দৃষ্টি আমাদের দিকে স্থির। আমি বুঝতে পেরেছি সাধু বাবা, সে আর তার মধ্যে নেই। তবে ভাইয়ের মন কি তা আর মানতে চায়? সে দৌড়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করতে থাকে,